আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি রসায়ন পাঠ্য বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, দুটো বিক্রিয়া দেওয়া আছে। ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করেছে এবং সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করেছে এবং এই 2 নং বিক্রিয়ায় কিন্তু ডেল এইচ এর মান এই 2 নং বিক্রিয়ায় কিন্তু ডেল এইচ এর মান ঋণাত্মক, ঠিক আছে, -198 কিলো জুল, ঠিক আছে। এখন আমরা গ নং সমাধান করব। দেখো, আয়নং বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। দেখো, এটা আমরা ব্যাখ্যা করব। এখন বিক্রিয়াটা আমরা সম্পন্ন করলাম, ঠিক আছে, উৎপাদকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। দেখো, এটা তো একটা জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? এটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। এখন আমরা কিছু জ্ঞানমূলক উত্তর দিয়ে দিই, ঠিক আছে। কেমন সংজ্ঞা টাইপের কিছু বলবো। আমরা জানি যেসব রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সংঘটিত হয় সেসব বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান হবে মানে সেখানে জারণ বিজারণ প্রক্রিয়া চলছে, ঠিক আছে। এখন এদের মধ্যে দেখো, আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু দুটি অর্ধাংশে বিভক্ত। একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। দেখো, এদের মধ্যে যে অর্ধ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে, ঠিক আছে। জারণ মানেই কিন্তু ত্যাগ, ঠিক আছে। আর যে অর্ধ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। গ্রহণ মানেই কিন্তু বিজারণ, ঠিক আছে। আমরা একটু বিস্তারিত পরে জানবো। দেখো, আয়নং বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড যৌগে আয়রন একটি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ থেকে Fe3+ পরিণত হয়, ঠিক আছে। দেখো, এই যে ফেরাস ক্লোরাইড এই যৌগ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যৌগে কিন্তু আয়রনের জারণ সংখ্যা +2 ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আয়রন মানে দুটি ইলেকট্রন ত্যাগ করেছিল যখন ফেরাস ক্লোরাইডটা গঠন হয়েছিল, ঠিক আছে। এখন এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নয়, আমাদের মাথা ব্যথা দেখাতে হবে যে জারণ বিজারণ বিক্রিয়া নাকি এটা, ঠিক আছে। এখন আমরা দেখাবো যে আয়রন তো এই ফেরাস ক্লোরাইড গঠন হওয়ার আগে, যখন এই ফেরাস ক্লোরাইড গঠন হয় তখন কিন্তু আয়রনের যোজনী +2 ব্যবহৃত হয়েছিল। ওটা বাদ, ওটা হলো আগের কাহিনী, ঠিক আছে। এখন কথা হচ্ছে বর্তমানে কি হয়েছে। দেখো, বর্তমানে কিন্তু এই ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইডে উৎপন্ন হয়েছে, পরিণত হয়েছে, ঠিক আছে। কিভাবে হয়েছে? তার মানে কি, অবশ্যই জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে, কারণ আয়রন কিন্তু একটা ধাতু, ঠিক আছে। আয়রন অবশ্যই ইলেকট্রন ত্যাগ করে। এখন আয়রন এই ফেরাস ক্লোরাইড গঠন হওয়ার সময় +2 জারণ সংখ্যা ব্যবহৃত হয়েছে। তার অবশ্যই তখন আয়রন 2টি ইলেকট্রন ত্যাগ করেছিল, তাই না? দেখো, এখানে Fe2+ মানে কি, দুটি ইলেকট্রন ত্যাগ করেছে বোঝানো হয়েছে। ওটা আমরা ভুলে যাই। দেখো, এখানে আমরা যেটা বলেছি সেটা ভাবি। আয়নং বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড যৌগে আয়রন একটি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ থেকে Fe3+ পরিণত হয়। অর্থাৎ ওই আগের কাহিনী বাদ, ঠিক আছে। এই যৌগে কিন্তু আয়রন Fe2+ আকারে আছে, কিন্তু আয়রন আরও একটি ইলেকট্রন ত্যাগ করেছে, ঠিক আছে। ফলে আয়রনের এখানে 2+ থেকে 3+ হয়ে গেছে। তার কি ঘাটতি পড়ে গেল না একটা ইলেকট্রন? এটাই আমাদেরকে বুঝিয়েছে এখানে, ঠিক আছে। ফলে ফেরাস ক্লোরাইডের জারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ ঘটেছে এই যৌগ থেকে, তাই না? কে ত্যাগ করেছে? আয়রন, ঠিক আছে। এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া দেখব। দেখো, ফেরাস ক্লোরাইড থেকে একটি ইলেকট্রন ত্যাগ হওয়ার ফলে আয়রনের কিন্তু জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেখো, আগে ছিল Fe2+, এখন Fe3+ হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে 2Cl- হয়েছে, এটা আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে। এই যে নিচের লাইনে দেখো, আবার Cl2 দুইটি ইলেকট্রন গ্রহণ করে 2Cl- আয়নে পরিণত হয়, ফলে Cl2 এর বিজারণ ঘটে, ঠিক আছে। এখানেও কিন্তু ওইটাই, এটাকে ভেঙেছি আমরা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখানে কিন্তু সমতা তেমন একটা করা হয়নি, ঠিক আছে। এখানে কিন্তু সমতা করা হয়নি, এখানে FeCl2, তাই না? দেখো, এখানে মাইনাস ইলেকট্রন দিয়েছে, ঠিক আছে। Fe3+, এটা তো আয়রন একটি আছে, ঠিক আছে। ও সরি, এখানে কিন্তু সমতাকরণ করা আছে, ঠিক আছে। দেখো, আয়রন একটি কিছু নেই, আয়রনের সামনে 1 আছে। এবং এই যে এখানে দেখো Cl2 কি, ক্লোরিনের দুটি আছে না ক্লোরিন, এই যেখানে সামনে 2 দ্বারা গুণ করে বোঝানো হয়েছে, ঠিক আছে। মিস্টেক হয়েছিল, সরি। 2Cl-, অর্থাৎ দুইটি ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, ঠিক আছে। এটা বোঝাচ্ছে এই বিক্রিয়ার দ্বারা, জারণ অর্ধ বিক্রিয়ার দ্বারা। আবার Cl2 দুইটি বা ক্লোরিন দুইটি ইলেকট্রন গ্রহণ করে 2Cl- আয়নে পরিণত হয়, ফলে Cl2 এর বিজারণ ঘটে। কারণ কি, ক্লোরিন তো দুটি ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? আচ্ছা, আয়রন তো একটি ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরিন কিভাবে দুটি ইলেকট্রন গ্রহণ করবে? খটকা লাগছে, তাই না? আসলে ক্লোরিন কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করবে,
আসলে ক্লোরিন এখানে আছে কয়টা দেখো তো, Cl2, ক্লোরিন আছে দুটো, তার মানে কি একটি ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তার মানে অবশ্যই দুটি ক্লোরিন দুটি ইলেকট্রন গ্রহণ করবে, এটাই কিন্তু আমাদেরকে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, এখন আমরা বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখিয়ে দিই। দেখো Cl2 মানে ক্লোরিন দুটি ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরিন মানে Cl মাইনাসে পরিণত হয়েছে। ঠিক আছে, মানে দুইটা ক্লোরিন দুইটা মানে এখানে বুঝিয়েছে কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ক্লোরিন মানে দুইটা ক্লোরিন কিন্তু দুটো ইলেকট্রন ত্যাগ করেছে। ঠিক আছে, তার মানে কি একটি ইলেকট্রন মানে মানে একটি ক্লোরিন তো একটি একটি করেই তো ইলেকট্রন পাবে, তাই না? অর্থাৎ এখানে বুঝিয়েছে দুটি ক্লোরিন দুটি ইলেকট্রন ত্যাগ মানে গ্রহণ করে দুইটি ক্লোরিন 2Cl মাইনাসে পরিণত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ক্লোরিন তো একটি ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু ক্লোরিন আছে এখানে দুটি, তার মানে কি দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরিন মাইনাসে পরিণত হবে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা সামগ্রিক বিক্রিয়াটা দেখিয়ে দেবো, যোগ বিয়োগ করবো। ঠিক আছে, দেখো আয়ননকে আমরা 2 দ্বারা গুণ করে এই 2 নংয়ের সাথে যোগ করে দেব। দেখো 2 দ্বারা গুণ করলে 2 ফেরাস ক্লোরাইড মাইনাস 2 ইলেকট্রন, অর্থাৎ দুইটা আয়রন কিন্তু Fe3+ পরিণত হবে, কারণ এই যেখানে দুইটা আয়রন দিয়ে দিয়েছি, কারণ সমতা করতে হবে তো। ঠিক আছে, একটা আয়রন যদি Fe3+ হয় তার মানে দুইটা আয়রন অবশ্যই 2Fe3+ হবে, তাই না? আর যেহেতু এখানে Cl2 আগেই ছিল কিন্তু 2 দ্বারা গুণ করে দিয়েছি, 2 দুগুণে 4টা ইলেকট্রন হয়ে মানে 4টা ক্লোরিন হয়ে গেছে, তাই না? এখানে ঠিক 4টা ক্লোরিন মাইনাসে পরিণত হবে। ঠিক আছে, কারণ কি আমরা কিন্তু একটু আগে দেখেছি, দেখো কোথায় গেল, এই যে। ঠিক আছে, মানে দুইটা ক্লোরিন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাসে পরিণত হয় তাহলে অবশ্যই 4টা ক্লোরিন 4টা ইলেকট্রন গ্রহণ করে 4Cl মাইনাসে পরিণত হবে। ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক জ্ঞান, আশা করি বুঝতে পেরেছো। আর নিচে তো Cl2+2 ইলেকট্রন আর 2Cl মাইনাস এভাবেই ছিল। এখন দেখো তো এই যে +2 ইলেকট্রন, ঠিক আছে, আর এই যে -2 ইলেকট্রন, এই দুটো কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, ফলে 2FeCl2 এটা প্লাস এই যে Cl2 বাম পক্ষে, ঠিক আছে, বাম পক্ষে থাকবে এই দুটো, আর ডান পক্ষে থাকবে তোমার, দেখো মানে ডাইরেক্ট করে দিয়েছি। ঠিক আছে, এখানে 2FeCl3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কারণ কি এই যে দেখো এটা এটা কিভাবে আসলো, এখানে 4টা ক্লোরিন মাইনাস, ঠিক আছে, আর এখানে 2টা ক্লোরিন মাইনাস, কয়টা হলো 6টা ক্লোরিন মাইনাস, তাই না? আর এখানে 2টা আয়রন 3+, এটাকে কিভাবে সুন্দর করে মানে একদম যৌগ আকারে লেখা যায়, দেখো 2FeCl3, দেখো 3টে ক্লোরিন, আর এই যে 2 দ্বারা গুণ করেছি 6টি ক্লোরিন তো হয়ে গেছে, আর আয়রনও কিন্তু 2টিই ছিল, তার মানে কি সমাধান হয়ে গেল। তার মানে কি এই 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 ডান পক্ষ যোগ করলে যেটা আসে সেটাই হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, এটা কিন্তু হয়ে গেল। এখানে কিছু বলে দিতে হবে তোমাকে, যে এখানে বিজারক কিন্তু ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। ঠিক আছে, বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, অপরদিকে বিজারকের ত্যাগ করা ইলেকট্রন জারক গ্রহণ করে বিজারিত হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে জারণ বিজারণ একই সাথে, অর্থাৎ যুগপদ সংঘটিত হয়, অর্থাৎ জারণ ঘটলে অবশ্যই বিজারণ ঘটবে। ঠিক আছে, মানে একে অপরের উপর সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, একে অপরের সঙ্গে সম্পর্কিত, আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন আমরা ঘনংটা সমাধান করব। 2 নং বিক্রিয়ায় লা-শাতলিয়ান নীতি অনুযায়ী সম্মুখমুখী বিপরীতমুখী বিক্রিয়ার তাপের প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে দেখো এখানে কিন্তু 2 নং বিক্রিয়ায় আমরা টেলিচের মান ঋণাত্মক পেয়েছিলাম, তার মানে কি এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মানে লা-শাতলিয়ান নীতি অনুযায়ী তাপের প্রভাবটা একটু বিশ্লেষণ করব। দেখো খুব সহজে, লা-শাতলিয়ান সবচেয়ে সহজ। ঠিক আছে, এটা দিয়ে তোমরা মার্কস ক্যারি করতে পারবে এক্সাম হলে। দেখো উদ্দীপকে উল্লিখিত 2 নং বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এটা কিন্তু সত্যি কথা, একদম দেখে দেখে বলে দেবে, মানে প্রশ্ন দেখেই বলে দেবে। ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নেই, বুঝতে হবে, সায়েন্স মানে বুঝতে হবে। ঠিক আছে, এখন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ লা-শাতলিয়ান নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, মানে এটা একটা সাধারণ জ্ঞান, মানে বলে দিলাম। ঠিক আছে, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ কিন্তু লা-শাতলিয়ান নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, এটা কিন্তু পাঠ্য বইয়ে আছে। ঠিক আছে, মানে লা-শাতলিয়ান নীতি সম্পর্কে বিস্তারিত বলা আছে। এখন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যে কোনো একটি নিয়ামক, ঠিক আছে, আচ্ছা নিয়ামক কী কী তোমরা কি জানো? তাপ, চাপ, ঘনমাত্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে নিয়ামক বলে। এখন এই নিয়ামকগুলো যদি আমরা পরিবর্তন করে দিই, ঠিক আছে, তাহলে বিক্রিয়াটির সাম্য কিন্তু ডানে বা বামে এমন একদিকে পরিবর্তন হবে, ঠিক আছে, যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। অর্থাৎ তুমি যদি, আচ্ছা তোমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই, অর্থাৎ
ধরো তুমি এবং তোমার বন্ধু মানে আছো, ঠিক আছে, তোমার দাদু আছে তোমাদের দুজনের মধ্যে। এখন তোমার দাদু তোমাকে ঘুষি মারলো, ঠিক আছে। এখন তোমার বন্ধু বলবে কি যে মানে আমাকে ঘুষি মেরো না দাদু, ঠিক আছে, কিন্তু তোমার দাদু বলবে না না না, আমার নাতিকে মেরেছি, তোমাকেও মারতে হবে, না হলে তো সমতা হবে না, তাহলে তো সাম্য হবে না, তাই না? এই যে এইখানে যে ঘটনাটা বললাম, অনেক লাশাতলিয়ার নীতি অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা এরকম। মানে তুমি যে ঘটনা ঘটাবে সেই ঘটনা মানে সমাধান করার জন্য আরেকটা ঘটনা ঘটাতেই হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি তোমার মানে দাদু তো তার নাতিকে মারলো, নাতি তো রাগ করবে যদি তার বন্ধুকে না মারে, ঠিক আছে, সমতা তো বজায় হলো না। এখানে সাম্যের ধারণাটা চলে আসে, ঠিক আছে। দেখো আমরা বিস্তারিত জানি, চলো। দেখো এখানে বিক্রিয়াটি আমরা লিখে নিলাম, ঠিক আছে। তোমরা এখানে মানে ওই যে প্রভাবকগুলো লিখে নেবে, ঠিক আছে। কোথায় গেল, দাঁড়াও, এই যেগুলো লিখে নেবে, ঠিক আছে, ভালো হয় লিখলে। আচ্ছা, দেখো তাপের প্রভাব, এখানে বিক্রিয়াটি কোথায়, এই যে দেখো বিক্রিয়াটি সমতাটা করা আছে, ঠিক আছে, সমতা করে নেবে যদি না করা থাকে এক্সাম হলে। দেখো সালফার ট্রাইঅক্সাইড এটা কিন্তু উৎপাদ, তাই না? এখন উৎপাদ, এটা তো অবশ্যই উৎপাদ। আর যেহেতু ডেলএইচ মানে ঋণাত্মক, তার মানে কি উৎপাদে অবশ্যই তাপ আছে, ঠিক আছে, মানে তাপ উৎপাদী বিক্রিয়া তো। যেহেতু ডেলএইচের মান মানে ঋণাত্মক, তার মানে কি তাপ উৎপাদী বিক্রিয়া, অবশ্যই এখানে উৎপাদে তাপ থাকবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড উৎপাদনের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সত্যি কথা বলেছে। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রদান করা হলো তথা তাপমাত্রা বৃদ্ধি করলে, ঠিক আছে, অর্থাৎ সাম্যাবস্থায়, ঠিক আছে, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তুমি তাপ প্রয়োগ করলে অবশ্যই কিন্তু মানে তাপমাত্রা বৃদ্ধি করবে, তাই না? তাপমাত্রা বৃদ্ধি হয়ে যাবে। এখন তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার কিন্তু সাম্যাবস্থা কিন্তু মানে যেদিকে করা হয়েছে তার বিপরীত দিকে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো এটা কিন্তু অলরেডি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদী কিন্তু অলরেডি তাপ আছে, ঠিক আছে। এখন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি এটুকু পড়ে নেবে, ঠিক আছে। এখন তুমি যদি তাপ মানে প্রয়োগ করো, ঠিক আছে, তাহলে তো সাম্য বলবে আরে তাপ তাপ মানে আগুন আগুন, ঠিক আছে, মানে তাপ কমাও, মানে তাপ যেহেতু বাড়িয়ে দিয়েছো, তাপ কমানোর জন্য সাম্য বাম দিকে সরে যাবে, ঠিক আছে। দেখো বিক্রিয়ার সাম্যাবস্থা বিপরীতমুখী হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে, ঠিক আছে। এই যে বিক্রিয়ক মানে উৎপাদিত অলরেডি তাপ ছিলই, তাই না? এখন তুমি সাম্যে তাপ প্রয়োগ করে ফেলেছো, এখন সাম্য বলবে পালাও, মানে আগুন আগুন, ঠিক আছে, মানে সাম্য চাইবে তার বিপরীত দিকে ছুটে মানে যেতে, ঠিক আছে, যাতে মানে তাপটা কমে, মানে ব্যালেন্স আনা যায়, ঠিক আছে, মানে সমতা আনা যায়, সাম্য আনা যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন সাম্যাবস্থা বিপরীতমুখী হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করবে, ঠিক আছে। এখন একইভাবে কিন্তু তাপ অপসারণ করা হলো, ঠিক আছে। তাপ যদি তুমি কমিয়ে দাও, হ্রাস করো, তাহলে তাপমাত্রা হ্রাস করলে কিন্তু লাশাতলিয়ার নীতি মতে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করবে, মানে প্রশমিত তো করতেই হবে, এটাই তো মানে সাম্যের ধারণা, তাই না? মানে সাম্য অবশ্যই মানে যেটা ঘটাবে তার বিপরীতটা অবশ্যই ঘটাবে, ঠিক আছে। দেখো অর্থাৎ তাপমাত্রা হ্রাস করলে লাশাতলিয়ার নীতি অনুসারে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটি সম্মুখমুখী হয়, অর্থাৎ আবার মানে উৎপাদনের দিকে ধাবিত হবে বিপরীতমুখী, ফলে উৎপাদের পরিমাণ বাড়াবে, ঠিক আছে। তুমি যেদিকে বাড়াও তার বিপরীত দিকে যাবে, এবং এবং যেদিকে কমাও তার বিপরীত দিকে যাবে, অর্থাৎ একটা বাড়ালে আরেকটা মানে মানে করে দিতে হবে, ঠিক আছে, মানে একে অপরের উপর নির্ভরশীল, ঠিক আছে। সাম্য চাই ব্যালেন্স আনতে, সমতা আনতে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো সরি, আসলে এখানে এটুকুই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। আসলে লাশাতলিয়ার নীতি অনেকটা এরকম যে ধরো তুমি এই বিক্রিয়ার মধ্যে মানে যেহেতু এটা একটা উৎপাদী বিক্রিয়া, মানে তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে উৎপাদে অবশ্যই তাপ আছে। এখন তুমি তাপের জায়গায় আরও তাপ দিচ্ছ, তাহলে তো আগুন ধরে যাবে, ঠিক আছে, এটা কথার কথা বলছি বোঝানোর জন্য, ঠিক আছে। তা তখন সাম্য বলবে চেঁচিয়ে যে পালাও আগুন, ঠিক আছে, তখন সাম্য বাম দিকে শিফট করবে বা বাম দিকে মুভ করবে, ফলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, মানে ব্যালেন্স আনার জন্য, সমতা বজায় রাখার জন্য, ঠিক আছে। এখন যখন তুমি উৎপাদের মানে তাপ কমিয়ে দেবে, তাপ হ্রাস করে দেবে, ঠিক আছে, তখন কিন্তু মানে আবার সাম্য ডানে সরে যাবে, না তাপ কমে গেছে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে, মানে তাপ খেতে হবে আরও, ঠিক আছে। মানে যেটা করছো তার মানে সেটা করছো তার বিপরীতটা অবশ্যই করতে হবে যাতে ব্যালেন্স আনা যায়, ঠিক আছে। ওই যে আমাদের এখানে মানে আমাদের লাশাতলিয়ার নীতিতেই তো বলা আছে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে, ঠিক আছে, প্রশমিত করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।